তো আমাদের দাবিটা সরকারের কাছে হাইকোর্টের কিংবা অ্যাপিলেট ডিভিশনের যে প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেটি চলমান থাকতে পারে, কিন্তু আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে। আমি খুবই সরি টু সে যে ভদ্রলোক কথা বলেন, আমি জানি না যে তিনি আন্দোলনের সাথে যুক্ত আছেন কিনা। আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে উনি আসলে কিছুই জানেন না, উনার কোনো রকমের ধারণা নাই। উনাকে টিভির সামনে বসে দেওয়া হয়েছে, উনার কোনো রায় সম্পর্কে ধারণা নাই, আদালত সম্পর্কে ধারণা নাই। শুরুই করলেন তিনি বাতিল হয়েছে যতটুকু আমি জানি না। যেই মানুষটা জানেনই না তিনি যে আন্দোলন করছেন সেটা নিয়ে আজকে স্ট্যাটাস কো কি, তিনি আবার লম্বা লম্বা কথা বললেন, অনেকগুলো পয়েন্ট বললেন যে আমাদের নির্বাহী বিভাগের কাছে। আপনার কোনো ধারণা আছে যে এই মামলার রেসপন্ডেন্ট কে? আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই। 33 পৃষ্ঠা 35 পৃষ্ঠা রায় সম্পর্কে ধারণা। আমি আপনাকে বলি, আপনি রায়টা পড়েছেন? এই রায়টা পড়েছেন আপনি? কথা বলুন, আপনি আমাকে আমি আপনাকে পয়েন্টের কথা বলেছি। আপনি রায়টা আপনি জানেন যে রেসপন্ডেন্ট কে? আপনি আমাকে না এই মামলার এইটা রেসপন্ডেন্ট কে? আমি দেখেন, আমাকে কথা শেষ করতে দেন, একটু কথা শেষ করতে দেন। আমি অবশ্যই আমার রাগের পূর্ণ রিজন আছে। আমি একটু শেষ করি, আমার রাগের পূর্ণ রিজন আছে। আপনি একটা প্রোগ্রামে এসেছেন, আপনি বলতে পারছেন না যে রায় কি আছে, অথচ আপনি বলে বসছেন নির্বাহী বিভাগের কাছে আমার অনুরোধ। আমি স্ট্যাটাস সম্পর্কে বলছি, আমি স্ট্যাটাস সম্পর্কে বলেছি, এবং আমরা আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে সেটা বলেছি। আমার কথাটা শুনেন, আসিফ মাহমুদ, আমার কথাটা শুনেন। আসিফ মাহমুদ, আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যারিস্টার নিঝুম মজুমদার কি বলার চেষ্টা করছেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু তো আমাদের আক্রমণ করছেন। আমি বলতে চাই যে পেশাগত সাংবাদিকতা এটাও তো হওয়া উচিত। আমি একজন প্র্যাকটিসিং লয়ার, আমার কথাটা শুনেন, এটা আইনি ব্যাপার। প্রথম আপনি আইনি ব্যাপারে কথা বলুন, আপনি ব্যাপারটা শুনেন। কেন করছেন? না আপনি শুনেন, আপনি আগে কথাটা শুনেন। এইটা রেসপন্ডেন্ট কে আপনি জানেন? এই মামলার রেসপন্ডেন্ট কে? জি, কিন্তু আসিফ মাহমুদ, এটা তো সত্যি কথা যে যে শুনানিতে এসেছে, যে সিদ্ধান্তটি এসেছে, আর একটু জেনে তো আসতে হবে, সেটিও তো একেবারে ভুল বলেনি। আমরা একটু ধৈর্য ধরে কথাটি শুনি উনি কি বলতে চাচ্ছেন, এবং ব্যক্তিগত আক্রমণ থেকে আমরা বিরত থাকি। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আমি একটু মিস করে গেছি। আমি জাস্ট একটা যেই জায়গাতে কথা বলতে চাইছি যে এই পুরো মামলাটার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টেই যারা আজকে আন্দোলন করছে তাদের পক্ষ হয়ে অ্যাটর্নি জেনারেল লড়াই করছে কোর্টের মধ্যে। অ্যাটর্নি জেনারেল এই যে লড়াইটা করলো, কিসের লড়াই করলো? অ্যাটর্নি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে। অর্থাৎ 2018 সালে যেই দাবিতে আন্দোলন হয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তখন কোটাটা বাতিল করেছে, সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র। রাষ্ট্র যেখানে আপনার রেসপন্ডেন্ট, রাষ্ট্র যে জায়গায় রেসপন্ডেন্ট। আমি কথা শেষ করি, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি যদি আমাকে কথা বলতে দেন তাহলে সমস্যা। কথা শেষ করি আমি। আমরা একটু কথাটি শুনি, আপনি আবার বলবেন, আপনি আবারও বলবেন। আসিফ মাহমুদ, আপনি একটু ধৈর্য ধরে বসে আমরা একটু শুনি। আমাকে কথাটা শেষ করতে দেন। সেটা হচ্ছে যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট। আপনার যেই জিনিসটা গভর্নমেন্ট লড়াই করছে, আপনি সেই গভর্নমেন্টকে বলছেন ঠিক করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এখন কি কোর্টে গিয়ে বলবে যে রায়টা চেঞ্জ করে দেন? উনার কি এই এখতিয়ার আছে? উনি এটা কখনোই করতে পারেন না, এবং উনি করবেনও না। এইটা একটা আইনি লড়াই। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি লয়ার নিয়োগ করেন, লয়ার নিয়োগ করে আপনি আপনার বক্তব্য দেন। আজকে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিষ্কার ভাবে বলেছে যে আন্দোলনকারীরা যদি কথা বলতে চায় তাহলে আইনজীবীর মাধ্যমে তারা কথা বলতে পারেন। আপনারা এই কথাটা জানবেন না, 35 পাতার 60 পাতার 100 পাতার রায় পড়বেন না। আপনারা বলছেন যে নির্বাহী বিভাগ কাছে। নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন? আমি এখন সরি টু সে আপনাকে নির্বাহী বিভাগের কাছে আপনি আবেদন কেন করছেন? সংবিধান না, আইন পরিবর্তনের কথাও বলা হচ্ছে। এটা ওনার জেনে রাখা ভালো। এটা ওনার ভবিষ্যতে ওনার বিসিএস পরীক্ষাতেও আসতে পারে। একটা চলমান ডিসপিউটেড যখন মামলা চলে কোনো বিষয়ে, সংসদ সেটা চেঞ্জ করতে পারে না। সেটা আবার চ্যালেঞ্জ হবে, উল্টা গভর্নমেন্টকে আদালত অবমাননার মামলায় ফাঁসতে হতে পারে। একটা যেটা নিয়ে ডিসপিউট হচ্ছে, গভর্নমেন্ট এখন চাইলে সংসদে সেইটা আবার চেঞ্জ করবে। এটা নিয়ে ডিসপিউট হচ্ছে, এইটা যদি বাংলাদেশের মেধাবীদের অবস্থা হয় এবং একজন মেধাবী যদি মনে করেন যে একটা সাবজুডিস ম্যাটার সংসদ সদস্য কিংবা প্রধানমন্ত্রী ডিল করতে পারে, তা আপনার আন্দোলনের সাথে আমি একমত না, কিন্তু আপনি যে আন্দোলন করছেন সেইটা আমি মনে করি আপনার অধিকার। এইটাতে আমার কোন রকমের ডিসপিউট। অনেক ধন্যবাদ আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তাদের বিরুদ্ধ স্রোত যারা আছে বা বিরুদ্ধ রাজনীতি করে, বিরুদ্ধ মত যারা আছে, তারা সবসময় একটা কথা আওয়ামী লীগের ব্যাপারে বলে বেড়ায়। সেই ব্যাপারটা কি বা সেই কথাগুলো কি? সেটা হচ্ছে
বাংলাদেশ আওয়ামী লীগ নাকি সবসময় বলে যে তারা ক্ষমতাতে না থাকলে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাবে। এইখানে সাম্প্রদায়িক শক্তির যে হেজিমনি সেটা এমন ভাবে ক্রিয়েট হবে যে অন্য ধর্ম কিংবা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না তাদের জন্য এটা একটা বাস অযোগ্য দেশ হয়ে যাবে। এই ধরনের থিম নাকি আওয়ামী লীগ ছড়াতে চায়। অনেকে এই ধরনের প্রপাগান্ডা গুলো বিশ্বাস করেছে যে হ্যাঁ এটা মনে হয় আওয়ামী লীগের একটা রাজনৈতিক চাল, ব্লা 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 ব্লা। কিন্তু মজার ব্যাপার হলো যে কথাগুলো বছরের পর বছর আমরা অন্তত পক্ষে বলেছি সেটা প্রপাগান্ডা না, একদম নর্মালি বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র গত 53 বছরে এটার যেই হাল হকিকত বা যেভাবে এটা চলেছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলো এমন ভাবে নিজেদের ভিতরে শক্তির বিন্যাস করেছে, এমন ভাবে শক্তি সঞ্চয় করেছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাতে না থাকে এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে। অনেকে মনে করতো যে এইটাও সম্ভবত আমরা এক ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার জন্য বলছি, এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য বলছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে এসে আমি যাদের সাথে অন্তত পক্ষে বাংলাদেশে কথা বলছি আওয়ামী লীগকে পছন্দ করে না এমন মানুষজন আমাকে বলছে যে নিঝুম ভাই দেশের অবস্থা তো খুবই খারাপ। তো যখনই আমি বাংলাদেশে ফোন করলে কোনো মানুষ আমাকে বলে দেশের অবস্থা খুবই খারাপ, আমি একটা টিপ্পনি তাদেরকে কাটি। মানে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল, এই ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, সে যদি আমি একটা টিপ্পনি কাটতে আমি কোনোভাবে ভুল করি না, বলি যে আপনাদের দেশ, আপনারা স্বাধীনতা চেয়েছেন, এখন আর এগুলো বলে লাভ কি, এটাই আপনাদেরকে হজম করতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে, আমরা তো নেই এখন ক্ষমতাতে। তখন সেই দুঃখ বোধ গুলো কাটিয়ে যখন আমরা ফার্দার আলোচনাগুলো করি তখন তাদের নানান ধরনের অভিযোগ, না আওয়ামী লীগ আমল আসলে এটাই ভালো ছিল, আসলে যে প্রধানমন্ত্রী বলতেন আমরা এখন তাকে মিস করছি। আমার এই কথাগুলো যখন শুনি তখন আসলে এক ধরনের রাগও ওঠে, আবার এক ধরনের ব্যথা বোধও হতে থাকে। এন্ড অফ দ্য ডে তো আপনি আপনার দেশকে ফেলে দিতে পারবেন না। আমি আপনাদেরকে সাম্প্রতিক ঘটে যাওয়া দুটো ঘটনা বলি। আমাদের ছোট পর্দার একজন অভিনেত্রী আছেন মাহজাবিন চৌধুরী। সেই ভদ্রমহিলা তিনি তার হোম টাউন চিটাগংয়ে একটি দোকান বা একটা শোরুম উদ্বোধন করবেন। তো তিনি যখন উদ্বোধন করতে গেলেন তাকে নানাবিধ অভিধায় আখ্যা দিয়ে বেগানা, তিনি ঠিকভাবে ধর্মকর্ম করেন না, আমি শুনেছি এই ধরনের আখ্যা দিয়ে সেখানকার তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা এক অদ্ভুত জনতা যাদেরকে আমরা জানি না কারা তৌহিদি জনতা, একসাথে অনেকগুলো লোক একসাথে হয়ে আপনার মাসুল পাওয়ার দেখিয়ে ওই মেহজাবিন চৌধুরীকে বলেছে যে সে এই বেগানা নারী এখানে আসতে পারবে না, এইখানে সে শোরুম উদ্বোধন করতে পারবে না। মেহজাবিন চৌধুরীকে তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এই মেহজাবিন চৌধুরী 5ই অগাস্টে দেশ স্বাধীন বলে সে স্ট্যাটাস দিয়েছিল, আজ স্বাধীন, এই ধরনের কথাবার্তা বলেছে। অর্থাৎ ওই ছাত্রদের যে কথিত যে জামাত শিবিরের যেই একটা আন্দোলন, সেই আন্দোলনে সে সহমত প্রকাশ করেছে এবং তার এই স্বাধীন দেশে সে এখন দোকান উদ্বোধন করতে পারেনি। তাকে বেগানা নারী বলে, সে পর্দা করে না এই ধরনের নারী বলে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী তাকে সেখান থেকে বিরত রেখেছে। এই ঘটনা যখন ঘটেছে সমান্তরাল ভাবে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশে। সেটি হচ্ছে শিল্পকলা একাডেমিতে একটি নাটক চলছিল, মাসুম রেজার লিখিত নাটক, আমি জানি না নির্দেশনাতে কে ছিলেন, একটা নাটক, নাটকের নাম হচ্ছে নিত্য পুরাণ। নাটকটা চলাকালীন অবস্থাতে বাংলাদেশের বেশ কিছু সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা এসে শিল্পকলার গেটে এসে হামলা চালায় বলতে হচ্ছে যে সেখানে তারা এই নাটক চলতে দেবে না, বাংলাদেশের মতো রাষ্ট্রে এই ধরনের নাটক চলতে পারে না, এই ধরনের ইসলামিক অনইসলামিক কর্মকাণ্ড চলতে পারে না, এইটা বলে সেখানে তারা হামলে পড়ে। এবং জামিল নামে শিল্পকলা একাডেমির যেই অথর্ব গাধার বাচ্চাটি আছে, সেই গাধার বাচ্চাটি এসে ওই নাটকটা, তার যেহেতু শির দ্বারা নেই, পটর 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 করে প্রথম দিকে প্রচুর কথা বলেছিল, এই পটর পটর জামিল নাটকটা বন্ধ করে দিয়েছে। বলেছে যে এখন যদি আপনারা নাটক চালান তারা সব ভেঙে দিবে, তারা সব লুটপাট করে যাবে, তারা সব আগুন লাগিয়ে দিবে। এই ভিতর ডিম নাটকটা বন্ধ করে দিয়েছে। অবশ্য আমি এই যে জামিলকে এত কিছু বললাম, জামিল কি বা করতে পারতো? আসলে জামিলকে হয়তো বা মেরে ফেলতো, খুন করে ফেলতো, বা ওইখানে যারা নাটক করছে তাদেরকে খুন করে ফেলতো। ফলে স্বাভাবিকভাবে হয়তো জামিলের এইটা ছাড়া করণীয় কিছু সেই মুহূর্তে ছিল না। কিন্তু জামিল এটা নিয়ে কোনো মামলা করেনি, জামিল এটা নিয়ে কোনো ধরনের সংবাদ সম্মেলন করেনি, এটা নিয়ে কোনো প্রতিবাদ তাকে করতে দেখিনি। এসব সবকিছু মিলিয়েই আসলে জামিলের শিরদাঁড়া নেই, এমনটি এখানে আমি ভাইব দিয়েছি। কিন্তু প্রসঙ্গটা এটা না, প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে
কোনোদিন শুনেছেন যে থিয়েটারে নাটক হচ্ছে, কোনো সিনেমা হচ্ছে, কোনো মানুষ বা কোনো ফিল্ম স্টার, কোনো ধরনের টিভির নাটক নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা কোনো একটা শোরুম উদ্বোধন করতে গেছেন, কিন্তু জঙ্গিদের কারণে বা তৌহিদি জনতার প্রতিবাদের কারণে তিনি সেটি করতে পারেননি, উদ্বোধন করতে পারেননি। এমন কি হয়েছে? যতবারই এই জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সেগুলোকে দমন করেছিল। এই দমন করবার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সবসময় এই প্রপাগান্ডাটা জারি ছিল, এগুলো মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের নিজেদেরই তৈরি করা। অর্থাৎ তারা এটার একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকটা হচ্ছে এমন যে বাংলাদেশের মানুষ আসলে মনে করতো যে না, বাংলাদেশে তো এমন হতেই পারে না, এগুলো মনে বানানো ঘটনা। নেগেটিভ দিক হচ্ছে যে বাংলাদেশের সত্যিকারের যে চিত্রগুলো ভেতরে ভেতরে বেড়ে উঠেছিল, এটাকে কিছু মানুষ ডিনাই করেছিল, প্রত্যাখ্যান করেছিল। তারা জানে না যে এর রন্ধ্রে রন্ধ্রে এই যে মৌলবাদের বীজ বপিত হয়েছে নানান ভাবে, সেটা তারা ডিনাই করেছিল। এই দুটো ঘটনা মোটা দাগে আজকের বাংলাদেশকে প্রকাশ করে দিয়ে যায়। এগুলো তো শুরু। আপনারা জানেন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস নেওয়ার সময় সেখানে এক জঙ্গি ঢুকে পুরো মেরে ফেলবে, কেটে ফেলবে, সেই সব ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে মেয়েরা ক্লাস করে কেন, সেটা নিয়ে প্রতিবাদ উঠেছে, কথা উঠেছে। এই ছাড়াও বাংলাদেশে এখন আপনি জানেন যে আমাদের যেই কথিত সমন্বয়করা কথায় কথায় বলে রাজুতে আয়, সেই রাজু ভাস্কর্যে এক ওই যে ভাস্কর্যটা ছিল, ভাস্কর্যের মধ্যে এক নারীর সেখানে একটা ভাস্কর্য ছিল, তাকে হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। আমি তখনই বলেছিলাম যে এটা খুবই মেটাফরিক একটা হিজাব। অর্থাৎ মেটাফরিক এই কারণে বলেছি যে এই হিজাবের মধ্য দিয়ে এই জঙ্গিরা একটা মেসেজ আপনাকে দিয়েছে যে আপনাকে এই হিজাব পড়তে তারা বাধ্য করবে। আমরা সব সময় বাংলাদেশের মানুষের এই চয়েসের প্রতি, পোশাকের চয়েসের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই সচেষ্ট ছিল। যার যেটা পড়তে ইচ্ছা করবে, আইনের যদি ব্যত্যয় না হয় ওইটা রেখে। এখন কোনো মানুষ যদি বলে আমার কোনো কিছুই পড়তে ইচ্ছা হচ্ছে না, সেটা যদি আইনের বাইরে থাকে, ইনডিসেন্সির ক্ষেত্রে যদি সেখানে সমস্যা হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থাতে এই ধরনের ঘটনা হয়েছে এমন কেউ কি আপনারা মনে করতে পারেন? আমি নিশ্চিত মনে করতে পারেন না। দেখেন, আজকে এই ঘটনাগুলোকে অনেকে পলিটিক্যালি যেভাবে বলবে, আর এটা ছোট ঘটনা, এটাকে বড় করে দেখার কি আছে, নানান ভাবে বলবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা করি হচ্ছে ডিনায়াল, প্রত্যাখ্যান। এই ঘটনাগুলো হচ্ছে ভেতরে যে রোগ বাসা বেঁধেছিল এতদিন ধরে, এই যে আড়ালে আবডালে জঙ্গিবাদের নানাবিধ উত্থান হয়েছে, এবং এটাকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ দমন করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টি এটা শুধু আওয়ামী লীগের দায়িত্ব বলে এটাকে এড়িয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষ, অন্যান্য পার্টির সাধারণ মানুষ যারা আছে, অন্যান্য পার্টি করে, তারা সম্পৃক্ত হয়নি, ওইসব প্রোপাগান্ডাতে যোগ দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এটা তাকে এখন সাফার করতে হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতাতে নেই। আমি ধরে রাখলাম যে এখানে আমাদের দুঃখ বোধ আছে, কিন্তু দুঃখ বোধ ছাপিয়ে এই দেশে তো সাধারণ মানুষ বাস করে, তারা কিভাবে থাকবেন? চিন্তা করেন তো, আপনার বোনকে রাস্তাতে বের হয়েছে, সে হিজাব পরেনি কেন, সেটার জন্য গুলি করে বসলো, ছুরি দিয়ে বসলো। আমি যখন আপনাকে এই কথা বলছি, তখন আমার হঠাৎ করে মনে পড়লো এক ভদ্রলোকের কথা। আমার ফেসবুকে আমি কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছি। সেই ভদ্রলোকের নাম সম্ভবত মিঠু সামথিং সাজ্জাদ। সেই ভদ্রলোক তার বড় বোনকে নিয়ে যাচ্ছিলেন, রাস্তাতে হিজাব পরেনি কেন সেজন্য কিছু ছেলে পেলে বা কিছু জঙ্গিরা উত্তক্ত করেছিল, সেটা প্রতিবাদ করার কারণে ছেলেটাকে ছুরি মারা হয়েছে। এখন ছেলেটা হসপিটালে ভর্তি। সাজ্জাদ মিঠু বা সামথিং সাজ্জাদ, এরকম কিছু একটা নাম হবে, আমি নামটা ভুলে গেছি, আমাকে ক্ষমা করবেন সেটির জন্য। সেটিও হয়েছে। তাহলে ওই ছুরির ফলা, ওই উন্মাদনা, ওই মৌলবাদ আপনার দিকে জেঁকে আসছে, আপনার দিকে ধাবিত হচ্ছে। আপনি শুধু ওই মিরকাট পশুর মতো চোখ বন্ধ করে আছেন, ভাবছেন যে আমার ক্ষেত্রে যেহেতু হয়নি, হয়তো আমার ক্ষেত্রে হবে না, হবে।